বিশ্ব কি আরেকটি নতুন বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে? পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, ইসরায়েল এবং আমেরিকা মিলে যেভাবে ইরানের উপর আক্রমণ করেছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, শিয়া মুসলিমদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে তার পরিবার সহ ৮ মাসের নাতনি, তার মেয়ে জামাই, সংশ্লিষ্ট আরো বিভিন্ন কর্মকর্তাদের সহ একটি তার বাসায়, তার দপ্তরে মিটিংরত অবস্থায় বোমা মেরে হত্যা করেছে ইসরায়েল এবং আমেরিকা। গত পরশুদিন আপনারা ইতিমধ্যে জানেন বিষয়টি। এখন সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে যে ইরান যেভাবে রিটেলিয়েট করছে, যেভাবে আক্রমণ করছে তার প্রত্যুত্তরে, সেটা অকল্পনীয়। আপনারা ইতিমধ্যেই দেখেছেন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, যে আবুধাবি, ওমান, কাতার, দুবাইয়ের বেশ কিছু অংশ এবং সৌদি আরব এখানেও ব্যাপক বলে যে মিসাইল দিয়ে অ্যাটাক করেছে ইরান। প্রথমত গতকাল পর্যন্ত সে শুধুমাত্র আমেরিকার বেজ আছে এমন জায়গাগুলোতে আক্রমণ করেছে। এখন সে রীতিমতো ওই সকল দেশের কিছু রেসিডেন্ট এরিয়া, যেখানে সম্ভাব্য আমেরিকা অথবা ইসরায়েলের সৈন্য অথবা গুপ্তচররা থাকতে পারে, সেই সকল জায়গায় অ্যাটাক করছে। কিছুক্ষণ আগে একটি ভিডিও দেখলাম যেখানে আবুধাবি থেকে আমেরিকার লোকজন, বিশেষত আমেরিকার সৈন্যরা যারা সিভিলিয়ান ভাবে ছিল, তারা সরে পড়ছে, হেলিকপ্টার করে পালিয়ে যাচ্ছে। অকল্পনীয় ব্যাপার হচ্ছে যে ইরান যেভাবে আক্রমণটা করছে, এটা আমার ধারণা যে জর্জ ডব্লিউ বুশ অথবা নেতানিয়াহুর মাথায়ও ছিল না। কারণ একটি রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে, এবং সেই নেতা কিন্তু যেনতেন নেতা নয়, তিনি একজন সর্বোচ্চ ধর্মীয় নেতাও, তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা, যেটা সর্বোপরি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। কারণ আধুনিক বিশ্ব ব্যবস্থায় কোনো দেশের যুদ্ধ লাগলেও সরাসরি সেই দেশের প্রধানকে হত্যা করা কিন্তু একটা অলিখিত, হত্যা না করার ব্যাপারে একটা একটা আন্তর্জাতিক একটা মতবাদ আছে। আমেরিকা এবং ইসরায়েল প্রথমে সেই কাজটাই করলো। কোন 10 দিনের একটি ঘোষণা তারা আলোচনা করবে, 8 দিনের মাথায় সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে পরিবার সহ হত্যা করবে। এটা কোন নৈতিকতার মানদণ্ডে সঠিক, এটা আমার জানা নেই। ইসরায়েল তাৎক্ষণিক যে আরেকটা করেছে, সেখানে প্রায় 30টি আলাদা আলাদা বোমা ব্যবহার করেছে খমেনির বাসা এবং দপ্তরে। আপনার ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন যে আয়াতুল্লাহ খমেনির বাসা এবং তার দপ্তর একই জায়গায়। খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওয়েস্টার্ন মিডিয়া যেভাবে প্রচার করে যে খমেনি ভীতু, নৃশংস, সে কোনো বাংকারে লুকিয়ে আছে, ব্যাপারটি কিন্তু এমন ঘটেনি। খুব আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে খমেনি তার দৈনন্দিন কাজ করছিল, তার অফিসে ছিল, তার ডেস্কে ছিল। এটার জন্য প্রচন্ড সাহস লাগে। অনেকে বলতে পারে যে এটা একটা স্ট্র্যাটেজিক্যাল ভুল ইরানের জন্য, কিন্তু আমি এমনটা মনে করি না। দেখুন, খমেনির প্রায় 87 ইয়ার্স বয়স হয়ে গেছে। তিনি বয়োজ্যেষ্ঠ, তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় কিছুদিন পরে মারা যেতেন। এখন তিনি আমেরিকা এবং ইসরায়েলের অবৈধ নৃশংস হামলায় মৃত্যু গ্রহণ করার পর তার মর্যাদা এবং সম্মান কিন্তু শিয়া মুসলমানদের কাছে অনেক বেড়ে গেছে। আপনি এটাকে এভাবে চিন্তা করতে পারেন যে এক কারবালায় ইমাম হাসান এবং পরবর্তীতে হোসেন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর ঘটনা 1000 বছরেরও বেশি সময় ধরে তারা মনে রেখেছে। আয়াতুল্লাহ খামেনির এই মৃত্যুটা কিন্তু খুব সহজেই তারা ভুলবে না। ইরান জাতিগতভাবে প্রচন্ড মেধাবী এবং প্রচন্ড শক্তিশালী। তাদের শক্তিমত্তাটা এভাবে জাহির হয় যে কিভাবে 40 বছরের কাছাকাছি সময় আন্তর্জাতিক অবরোধে থাকার পরেও তারা যে ধরনের উন্নত মানের মিসাইল এবং অন্যান্য অস্ত্র ব্যবহার এবং ডেভেলপ করেছে, এটা অকল্পনীয় ব্যাপার। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে যে ইরান ভবিষ্যতে পরবর্তী পদক্ষেপ হিসেবে কি করতে পারে। আমার কাছে যেটা মনে হয় সম্মানিত বন্ধুরা, যে ইরান কিন্তু কন্টিনিউয়াসলি তার মিডল ইস্টের যে গলফ কান্ট্রিগুলো আছে, যারা মূলত ইসরায়েল এবং আমেরিকার সবচেয়ে বড় সহযোগী অ্যালাই, এবং আব্রাহাম অ্যাকর্ড, যেটা ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকরণের যে এজেন্ডা, ইব্রাহিম অ্যাকর্ড, সেটার সঙ্গে সম্পৃক্ত। এই সকল দেশের সিভিলিয়ান জায়গায় আক্রমণ করতে পারে। যে কোনো দেশেই সাধারণ মানুষের মৃত্যু একটি দুঃখজনক ব্যাপার। কিন্তু ইরানের ক্ষেত্রে যেটা হয়েছে যে ইরান হয়তো বা আর কোনো বিকল্প পথ খুঁজে পাচ্ছে না। কারণ ইরানের সর্বোচ্চ নেতাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এখানে তার নেগোসিয়েশন অথবা কথা বলার কোনো সুযোগ নেই। আপনি কার সাথে কথা বলবেন? একটা দেশের সর্বোচ্চ নেতা যদি প্রথম আঘাতেই একটা বলা যে অনৈতিক যুদ্ধ, ঘোষণা ছাড়া যুদ্ধ, এটা কোনো ধরনের ঘোষণা ছাড়াই যুদ্ধ, সেই যুদ্ধে অপরিকল্পিতভাবে অনেকটা চোরাগোপ্তা উপর থেকে বোমা মেরে হত্যা করেছেন, এখানে কিন্তু আর আসলে কথা হয় না। অনেকে এখানে চিন্তা করেছেন যে এটা বলা যায় যে ভেনেজুয়েলার মাদুরোর মতো হয় কিন্তু। দেখুন, আসলে ইরান অনেক বড় রাষ্ট্র এবং ইরানের কিন্তু একটা কনসেপ্ট আছে। উদাহরণ দিই,
মাদুরোকে যখন অ্যারেস্ট করা হয়, পুরো দেশের মধ্যে কোনোখানে কি আপনি দেখেছেন যে কোনো বিদ্রোহ হয়েছে, কোনো ধরনের সংঘাত হয়েছে? গতকালকে এবং আজকের ডেটে খেয়াল করে দেখুন, আয়াতুল্লাহ খমেনির জানা যায় কত মানুষ হয়েছে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার, উপরে যুদ্ধ চলছে, মিসাইল পড়ছে, হেলিকপ্টার প্লেন উড়ে যাচ্ছে, যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। মানুষ তার জীবনের ঝুঁকি নিয়েও সেই পাবলিক জানাজা অংশগ্রহণ করছে। এখান থেকে বোঝা যায় তিনি শুধুমাত্র একটি নেতা ধরে ছিলেন না, তিনি লক্ষ কোটি ইরানিয়ার কাছে একটা আইডল ছিলেন, একটা কনসেপ্ট ছিলেন, একটা কি বলবো, এক ধরনের একটা লিভিং লিজেন্ড ছিলেন। এখন যেটা লক্ষণীয় বিষয় যে ইরান এখন দেখে না দেখে আক্রমণ করছে। রিসেন্টলি কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম যে তারা সুপারসনিক মিসাইল, যেটা শব্দের চেয়ে 5 থেকে 8 গুণ বেশি গতিতে ছুটতে পারে, এই ধরনের মিসাইলকে ইন্টারসেপ্ট করার মতো টেকনোলজি খুব একটা নেই। ইসরায়েলের আয়রন ডোম যে অকেজো, সেটা আমরা বিগত 12 দিনের যুদ্ধেই দেখতে পেয়েছিলাম। পাশাপাশি আমেরিকা কিন্তু তার কিছু টমাহক অথবা কিছু ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে বলা যেটাকে মেনটেন করছে। লক্ষণীয় বিষয় হচ্ছে যে ইংল্যান্ড কিন্তু ঘোষণা করেছে যে সে তার এয়ার বেস এবং তার কিছু লজিস্টিক্স আমেরিকাকে ইরানের প্রতি আক্রমণ করার জন্য দেবে, সে নিজে সরাসরি ইরানে আক্রমণ করবে না। আবার ফ্রান্স বলছে সে তার রণতরী আমেরিকাকে ব্যবহার করতে দেবে। এখন এইখানে দুটো বিষয় দেখুন, ইউরোপিয়ানদের একটা কনসেপ্ট এক, তারা নিজেদের ব্যাপারে যখন আমেরিকার প্রেসিডেন্ট বললেন যে তাদের গ্রিনল্যান্ড দরকার আমেরিকার, তখন তারা বললেন যে না, এটা অন্যায়। কিন্তু তাদের সহযোগিতায়, তাদের ওতপ্রোতভাবে অংশগ্রহণে মিডিল ইস্টের কত দেশকে তারা ধ্বংস করে দেবে। এখানে নৈতিকতা অথবা অন্যায় ন্যায় অন্যায়ের সূত্রটা আসলে খাটে না। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে ইরান ঘোষণা করেছে যে তারা ইসরায়েল এবং ইউএসএ কে একটা শিক্ষা দিয়ে ছাড়বে। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই শিক্ষাটা হতে চলছে। দেখুন, একটি লম্বা সময় ধরে কোল্ড ওয়ারের পর থেকে, 90 সালের পর থেকে আমেরিকাকে চ্যালেঞ্জ করার মতো আসলে কোনো রাষ্ট্র নেই। আমরা যতই মুখে বলি রাশিয়া অনেক পাওয়ারফুল, চীন অনেক পাওয়ারফুল, চীন যে কোনো সময় আমেরিকাকে টেক ওভার করবে, ব্যাপারটা আসলে তো ইজি না। আমেরিকা এখনো পৃথিবীতে সবচেয়ে বেশি সামরিক শক্তিধর দেশ, এবং তাকে অতিক্রম করাটা তো রাতারাতি সম্ভব। একটা দেশ এত শক্তিশালী যেমন রাতারাতি হয়ে ওঠে না, রাতারাতি সে এত শক্তিহীন হয়ে পড়ে না। এখন মূল বিষয় যেটি হয়েছে যে আমরা যে অবস্থায় এখন ইরানকে দেখতে পাচ্ছি, ইরান কিন্তু এই অবস্থায় স্বেচ্ছায় আসে না। ইরান ডেসপারেট হয়ে গেছে, তার আসলে নাথিং টু লুজ, তার হারানোর এখন কিছু না। সে এখন জাস্ট একটা কাজ করবে, নিজে যদি মরি 10 জনকে নিয়ে মরি। মিডল ইস্টের বেশিরভাগ দেশকে সে এটা বোঝাতে যাচ্ছে যে দেখো, তোমরা তো আমাদের সাথে কখনোই দাঁড়াও না, তোমরা সবসময় আমেরিকার পক্ষ নিয়েছো। এখন আমরা যদি মরে যাই, আমরা যদি ধ্বংস হয়ে যাই, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা যদি ক্ষতিগ্রস্ত হয় চূড়ান্ত ভাবে, তোমরা নিজেরাও যে খুব ভালো থাকবে না, এটা হচ্ছে তার প্রমাণ। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার, বুর্জ আল খলিফা, যেটা দুবাইয়ের বিশ্বের সর্ব উচ্চ বিল্ডিং, সেখানেও কিন্তু মিসাইলের কিছু অংশ, মানে মিসাইল যখন উড়ে যায়, সেটাকে ইন্টারসেপ্ট করার জন্য কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ছোট ছোট মিসাইল ফেলা হয়। এবং তখন মিসাইলটা, মেইন মিসাইল যেটা, সেটা ব্লাস্ট হয়ে যায়, তার কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আগুনের গোলার মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। এটা কিন্তু খুব মানে সিরিয়াস কোনো ড্যামেজ করতে পারে। কিন্তু দুবাইয়ের মতো আলিশান জায়গাতেও যে এই ধরনের সিচুয়েশন হতে পারে, এইটা কিন্তু অকল্পনীয় ব্যাপার। এটা এটা আসলে কেউ চিন্তা করে না। অনেক বিলিয়নিয়ার অথবা অনেক বলে যে ফিল্ম স্টার যারা এই মুহূর্তে দুবাই আছেন, তারা বিভিন্ন টুইট করছেন, ভিডিও করছেন। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে পৃথিবীটি আগের চেয়ে আরো বেশি সংঘাতময় হয়ে গেল, এবং ইরান ইরান কিন্তু প্রথমে আক্রমণ করেনি। যদি আপনি আন্তর্জাতিক প্রতিটা পদক্ষেপ বিশ্লেষণ করেন, তাহলে দেখতে পারবেন যে ইরান সবসময় বলেছে যে তার মানে চিকিৎসা এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য সে পারমাণবিক গবেষণা করতে চায়। সে আন্তর্জাতিক আণবিক সংস্থাকে তার এখানে অডিট করতে দিয়েছে। সে প্রমাণ করেছে সে পারমাণবিক বোমা কখনো বানায়নি, বানার ইচ্ছা নেই, তার এই ইউরেনিয়াম অত পর্যায়ে রিচ সে করেনি। ইসরায়েল বিপরীতে কখনোই আন্তর্জাতিক আণবিক সংস্থাকে তার ওখানে ভিজিট করতে দেয়নি এভার। আন্তর্জাতিক বোমা প্রতিরোধ চুক্তি, যেটা আন্তর্জাতিক চুক্তি, সেখানে ইরান স্বাক্ষর করেছে, ইসরায়েল কিন্তু করেনি। অথচ ইসরায়েলের ব্যাপারে আমেরিকা অথবা পৃথিবীর কোনো দেশ কখনো তার পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে না। ইরান যখন একটা বলা যায় যে সাধারণ উদ্দেশ্যে তার বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ পারমাণবিক গবেষণা করছে, তখন এটা বলা যায় এক ধরনের ক্রাইম হয়ে যাবে। এবং হাস্যকর ব্যাপার হচ্ছে, ইরানের যে ব্যালিস্টিক মিসাইল, দেখুন আমেরিকা যে ইরানের সাথে চুক্তি করছিল, এই চুক্তির মূল এজেন্ডা কি?
মূল রিজনটা হচ্ছে ইরান পারমাণবিক বোমা করতে পারবে না, ইরান সেটাতে রাজি। ইরান ব্যালিস্টিক মিসাইল রাখতে পারবে না, ইরান এতে রাজি না। কেন পারমাণবিক বোমা রাখবে না? কারণ ইরানের বর্তমান নেতা আয়াতুল্লাহ খমেনি তিনি এক ধরনের ফতোয়া জারি করেছিলেন যে যেহেতু পারমাণবিক বোমা ফলে বিস্ফোরণ হওয়ার ফলে শুধুমাত্র যারা বিস্ফোরণের সময় উপস্থিত ছিল তারাই ক্ষতিগ্রস্ত হয় না, প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রকৃতি এবং মানুষ এর সন্তানরা বিকলাঙ্গ হয়, গাছপালা নষ্ট হয়ে যায়, পশুদের মধ্যে কিছু জেনেটিক্যাল চেঞ্জ হয়। এটা একটা খুব বাজে ব্যাপার। এত পরিমাণ রেডিয়েশন যায় যে মানুষের ডিএনএ পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। তো আপনি কোনো একটা অপরাধের জন্য একজন ব্যক্তিকে শাস্তি দিতে পারেন, তার সন্তান তার পরবর্তী প্রজন্মকে দিতে পারেন না। এই লজিকে কিন্তু ইরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না বলে এক ধরনের কমিটমেন্ট করেছিল। এবং সত্যিকার অর্থে উত্তর কোরিয়ার মতো দেশ যদি পারমাণবিক বোমা বানাতে পারে, ইরানের পক্ষে 40 বছর এটা বানানো কি অসম্ভব ছিল? কিন্তু আদর্শগত দিক থেকে সে এটা করেনি। কিন্তু এটার ফলে আসলে বোঝা গেল উত্তর কোরিয়া পারমাণবিক বোমা বানিয়েছে, সে দিন রাত আমেরিকাকে গালি দেয়, আমেরিকা তার কিচ্ছু করতে পারবে না, কিছু করেওনি। ইরান একটি সংস্কৃতি সভ্যতার মধ্যে উৎকৃষ্টতম দেশ, সে কখনোই সরাসরি আমেরিকার জন্য থ্রেট না। আমেরিকা পর্যন্ত পৌঁছতে পারে এমন কোনো মিসাইলও সে কখনো বানায়নি, তার ব্যালিস্টিক মিসাইলও কিন্তু এত দূরে যায় না। তাকে আমেরিকা টার্গেট করলো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যদি ইরানের কাছে উত্তর কোরিয়ার মতো পারমাণবিক বোমা থাকতো, তাহলে কি আমেরিকা ইসরায়েল ইরানকে আক্রমণ করতো? যারা একটু আমেরিকার সঙ্গে সবসময় তালে তাল মিলিয়ে চলার মতো মানসিকতা রাখে না এমন দেশ, তারা জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছে যে পারমাণবিক বোমা হচ্ছে আপনার সিকিউরিটির গ্যারান্টি। আপনার কাছে এটা থাকলে কেউ আপনাকে ঘাটতে আসবে না, আপনি শান্তভাবে থাকবেন। আর যদি না থাকে, ইরাক, সিরিয়া, ইরাকের সময় বলেছিল যে মাস ডিস্ট্রাকটিভ ওয়েপন, পারমাণবিক বোমা, কেমিক্যাল অনেক কিছু আছে সাদ্দামের কাছে, কিচ্ছু নেই। যদি সত্যি সত্যি থাকতো তাহলে আমেরিকা সেখানে আক্রমণ করতো। এখন মজার বিষয় হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকার এই আক্রমণটা যে হবে এটা ইরান অনেক আগে থেকে জানতো। তারা 40 বছর ধরে এটারই প্রিপারেশন নিয়েছে। 20 বছর ধরে তারা শুধু অবজার্ভই করেছে যে ইরাকে কি হয়েছে, লিবিয়া কি হয়েছে, সিরিয়ায় কি হয়েছে, এই জিনিসগুলো তারা দেখেছে। দেখার পরে তারা তাদের প্রিপারেশন নিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, ইরান এত সহজে হারবে না। জাতিগতভাবে ইরান অনেক পাওয়ারফুল। যদি কেউ মনে করে থাকে যে ইরানকে ভেনেজুয়েলার মতো 2-3টা বম মারলাম, রাষ্ট্রপ্রধানকে মেরে ফেললাম, উঠাই নিয়ে আসলাম, ব্যাপারটা তো ইজি। তো আমরা ভবিষ্যতে তৃতীয় বিশ্ব যুদ্ধের দিকে যাচ্ছি কিনা, আমার তো এখন মনে হচ্ছে যে আমরা অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে পড়ে গেছি। কারণ এই যুদ্ধটার সঙ্গে কতগুলো দেশ ইনভলভ দেখুন। মেজর 3টা পার্টি, ইউএসএ, ইসরায়েল আক্রমণ করছে ইরানকে, 3টা দেশ। এর পাশাপাশি মিডল ইস্টের 9টা দেশ এখানে ইনভলভ। যদি পাশাপাশি হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স আর জার্মানি চলে আসে, তাহলে চিন্তা করে দেখুন 15 থেকে 16টা দেশ অলরেডি ইনভলভ। কোনোভাবে চায়না অথবা রাশিয়া যদি ব্যাকডোর থেকে ইরানকে সাপোর্ট করে, কারণ তারা আসলে কখনোই সরাসরি কোনো দেশকে সাপোর্ট করে না, ব্যাকডোর থেকে করে, অর্থাৎ ইন্টেলিজেন্স এবং ওয়েপন দিয়ে সাহায্য করে ইরানকে, তাহলে ইরান এই যুদ্ধটা অনেক লম্বা নিয়ে যাবে। অলরেডি হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, কাতারের 3টা বিমান ধ্বংস হয়েছে, যদিও আমেরিকা বলছে যে ভুল করে, ওমান এটা ভুল করে ইয়া হয়েছে, হোয়াট এভার। আমার কাছে এটা মনে হয় আমেরিকার সবগুলো বলে যে সামরিক বেস যেটা, সেখানে আক্রমণ হয়েছে। আমেরিকার যে গর্ব এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন, সেখানেও মিসাইল দিয়ে আক্রমণ করা হয়েছে। আসলে ক্ষয়ক্ষতির বিষয়টা ইসরায়েল এবং আমেরিকা কেউই বলবে না। ইসরায়েলে ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আক্রমণ করেছে ইরান, ইরানেরও আক্রমণ হচ্ছে কন্টিনিউয়াস। কিন্তু ইরান যেহেতু আয়তনে ইসরায়েলের চেয়ে অনেক বড় দেশ, তার হামলা অ্যাজব করার ক্ষমতা, হামলাকে হজম করে নেওয়ার ক্ষমতা অনেক বেশি। ইসরায়েল তো রাষ্ট্র হিসেবে খুব বড় না, তো এটা ইসরায়েলকে অনেক দূর ভোগাবে। আর আমরা দেখতে চলি আসলে ইরান কত দূর এটা কন্টিনিউ করতে পারে। আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আমরা রেগুলার বেজে আপডেট তথ্যগুলো আপনাদের সঙ্গে নিয়ে আসবো। আল্লাহ আপনাদের সকলকে সুস্বাস্থ্য এবং সম্মান দিক, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।